ঠিক আছে, তাহলে আমরা এখন বেনজিন নিয়ে কথা বলতে চাই। তো বেনজিনের এখন যে স্ট্রাকচারটা আমরা দেখি, আসলে বেনজিনের অ্যাকচুয়ালি এখন যে স্ট্রাকচারটা আমরা দেখি বেনজিন, আমি একটু লিখি, তাহলে বোধহয় ভালো হবে। তাহলে দেখো, বেনজিনের বর্তমান যে স্ট্রাকচার অথবা অ্যারোমেটিক হাইড্রোকার্বন আমরা যখন পড়তে যাই, আমাদের সবার চোখের সামনে যে স্ট্রাকচারটা ভেসে ওঠে সেটা হচ্ছে বেনজিনকে নিয়ে, তাই না? বেনজিনের স্ট্রাকচার, এটা হচ্ছে আমরা বেনজিনের স্ট্রাকচার, সচরাচর আমরা এটাই জানি যে এটা হচ্ছে বেনজিনের স্ট্রাকচার। তবে ঘটনা হচ্ছে যে বেনজিনের এই স্ট্রাকচারটা প্রথমেই কি এরকম ছিল, যে বেনজিনকে দেখতে আসলেই কি এরকম ছিল কিনা, সেটা হচ্ছে একটা জানার বিষয়, এবং সেটা একটা ইন্টারেস্টিং বিষয় আছে এটা, এই বেনজিনের স্ট্রাকচার নিয়ে। তো দেখো যে বেনজিনের এই স্ট্রাকচার, আমরা এখন যে স্ট্রাকচারটা আসলে পড়াশোনা করি সেটা হচ্ছে কেকুলেট স্ট্রাকচার, কেকুল, সেটা হচ্ছে ক্যাকুলেট স্ট্রাকচার। ওকে, ক্যাকুল, মানে কেউ কেউ ক্যাকুলে বলে, কেউ কেউ ক্যাকুল বলে, যাই বলুক না কেন, এটা হচ্ছে বর্তমানে আমরা যে বেনজিনের স্ট্রাকচারটা দেখি সেটা হচ্ছে ক্যাকুলেট স্ট্রাকচার। তো এখন ঘটনা হচ্ছে যে বেনজিনের প্রথম স্ট্রাকচারটা কিন্তু এরকম ছিল না। তো বেনজিনের কতগুলা প্রপোজড স্ট্রাকচার আমরা এখন একটু ড্র করবো, একটু দেখার চেষ্টা করবো যে বিজ্ঞানী ক্যাকুল কেন এটা নিয়ে এত বেশি প্যাশনেট ছিলেন। এবং তোমরা আহ যদি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি পড়ো অথবা ইন্টারনেটে সার্চ দিয়ে যদি দেখার চেষ্টা করো, তোমরা দেখবা ওই সময়ে মানে 19 শতকের মানে 19 শতকের শুরুর দিকে, মানে 18 শতকের শেষের দিকে, 1850 থেকে শুরু করে 1870-80 পর্যন্ত, ওই সময়টুকুতে কেমিস্ট্রিতে একটা হট টপিক ছিল, সেটা হচ্ছে বেনজিনের স্ট্রাকচার কেমন হবে। সেটা একটা খুবই মনে করো একটা আলোড়ন সৃষ্টিকারী টপিক ছিল, কারণ তখন ওই সময়টাতে মলিকুলার অরবিটাল থিওরি, বা আমরা যেটাকে এমওটি বলি, এমওটি ডায়াগ্রাম, ওইটা আবিষ্কার হয় নাই তখনকার সময়। হ্যাঁ? তো এই জন্য বেনজিনের স্ট্রাকচার নিয়ে মানে বিজ্ঞানীদের মনে স্বভাবতই একটা ধোঁয়াশা ছিল যে আসলে বেনজিনের স্ট্রাকচারটা কেমন, অথবা বেনজিন আসলেই কেমন। তো প্রথমে আমি কয়েকটা স্ট্রাকচার লিখি, যে পিকুলিয়ার স্ট্রাকচার কিছু ড্র করি, তোমরা তখন বুঝতে পারবে যে আসলে কেন ক্যাকুল এটা মানে মনে করা হয়, তোমরা অলরেডি সেটা জানো, মনে করা হয় যে ক্যাকুল এটা স্বপ্নে, ওই স্ট্রাকচারটা কিন্তু উনি স্বপ্নে দেখতে পান এই স্ট্রাকচারটা, এবং এই স্বপ্নটা ছিল যে হচ্ছে একটা সাপ, হ্যাঁ, যে একটা সাপ, একটা স্নেক যখন হচ্ছে নিজেই যখন ঘুরবে, একটা স্নেক যখন ঘুরবে, তখন কি হয় যে আমরা যারা ছোটবেলায় গেমস খেলতাম, যে একটা স্নেকের একটা গেমস ছিল, যে স্নেকটা যখন অনেক বড় হয়ে যায়, ওটা যখন ঘুরে, তখন ও কি করে নিজেই নিজের লেজে কামড় দেয়, তাই না? তাহলে মানে ঘটনাটা হচ্ছে, এটা যদি স্নেকের যদি একটা পার্ট হয়, তাহলে এই স্নেকটা যদি এরকম থাকে, তাহলে এই স্নেকটা কি হবে, এক সময় কি হবে, এই স্নেকটা সে কি করবে, এভাবে ঘুরে নিজেই যখন নিজের লেজে কামড় দেবে, তখন এই স্ট্রাকচারটা দেখতে কিন্তু এরকম সার্কুলার একটা স্ট্রাকচার হবে। তো এটা কেন উনি মানে উনি কেন এটা নিয়ে স্বপ্ন দেখলেন, এত ভাবলেন কেন, সেটা আমরা একটু দেখবো, যে কয়েকটা স্ট্রাকচার ড্র করলে আসলে বুঝবা যে আসলে বেনজিনের আগের স্ট্রাকচার গুলো কতটা কেমন ছিল, অথবা কতটা হাস্যকর ছিল। আমাদের কাছে এখন হাস্যকর মনে হতে পারে, কিন্তু লজিক্যাল ছিল কিছু, কিন্তু এখানে কিছু ড্রব্যাকস ছিল, এই জন্য এটা গ্রহণ করা হয় না। দেখো আমি একটা স্ট্রাকচার ড্র করি। তো এই স্ট্রাকচারটা হচ্ছে অন্য একজন বিজ্ঞানীর, একটু ড্র করি, এটা এটা এবং তারপরে মাঝখানে এটা এটা হচ্ছে বেনজিনের স্ট্রাকচার, এবং উনি যে বিজ্ঞানী এটা দিলেন তার নাম হচ্ছে তার নাম হচ্ছে ডিওয়ার। তার নাম কি? ডিওয়ার, সরি, এটা আমি একটু ইরেজ করার চেষ্টা করি। তার নাম হচ্ছে ডিওয়ার, হ্যাঁ, ডিওয়ার, ডি ই ডব্লিউ এ আর, ডিওয়ার স্ট্রাকচার। উনি বললো কি, প্রথমে উনি ভাবলো যে ব্যঞ্জনটা দেখতে হচ্ছে এরকম। ওকে, তো আমরা জানি যে আসলে ব্যঞ্জনটা দেখতে এমন না, কিন্তু উনি কিন্তু দেখো ওনার স্ট্রাকচার অনুসারেও কিন্তু দেখো কার্বনের আমরা জানি ব্যঞ্জনটা কেমন দেখতে, আসলে আমরা জানি ব্যঞ্জন হচ্ছে C6H6, তাই না? তো এই স্ট্রাকচারও দেখো, কেউ একজন বলতে পারে যে স্যার এখানে কার্বন অথবা হাইড্রোজেন তো ছড়াই করেই আছে। দেখো এখানে হচ্ছে কার্বনের হাত হচ্ছে তিনটা, তার মানে একটা হাত বের হবে হাইড্রোজেনের জন্য, এখানে একটা হাইড্রোজেন, সেম ভাবে এখানে একটা হাইড্রোজেন থাকবে, সেম ভাবে এখানে একটা হাইড্রোজেন থাকবে, এখানেও কার্বনের হাত তিনটা হয়ে গেছে, একটা হাইড্রোজেন, এখানেও তিনটা, এখানে একটা হাইড্রোজেন, এখানেও তিনটা, একটা হাইড্রোজেন। তো এটার দেখো, আমি যদি এটার মলিকুলার ফর্মুলা লিখি, তাহলে কিন্তু এটার স্ট্রাকচার কিন্তু C6H6 হয়। কিন্তু তারপরেও এটা কিন্তু অ্যাকসেপ্টেবল না, ইউআর এর স্ট্রাকচারটা কিন্তু অ্যাকসেপ্টেবল না। ঠিক আছে, তাহলে একটু চিন্তা করে দেখো তো, যে বেনজিনের যে প্রথম যে স্ট্রাকচার গুলো, এই স্ট্রাকচার গুলো কিন্তু আমরা এখন যে বেনজিন পড়ি, এটা কিন্তু এরকম ছিল না।
তাহলে আরো একজনের স্ট্রাকচার যদি আমরা যদি ড্র করি, তাহলে তুমি বুঝতে পারবে যে বেনজিনটা আসলে কিভাবে উনি চিন্তা করলেন, কেন এটা নিয়ে এই যে আমাদের যে বিজ্ঞানী হাকেল কেন এটা, হাকেল না সরি, গ্যাকুল কেন এটা নিয়ে এত চিন্তিত ছিলেন। তো এটা হচ্ছে আরেকজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে ক্লস। বিজ্ঞানী ক্লস কি করলেন, বিজ্ঞানী ক্লস মনে করলেন যে বেনজিনের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, কেমন, যে প্রতিটা কার্বনের এই যে এই কর্নার গুলায় একজন আরেকজনের সাথে যুক্ত আছে। সরি, আমি এটাকে সঠিকভাবে করতে পারতেছি না, প্লেস করতে পারতেছি না, কারণ এটা দিয়ে এলোমেলো হয়ে যায় এই কলমটা দিয়ে। ওকে, তাহলে দেখো এখানেও কিন্তু এই কার্বনের প্রতিটা কার্বনে কিন্তু একটা করে হাইড্রোজেন থাকবে, প্রতিটা কর্নারে একটা করে হাইড্রোজেন থাকবে, এবং এখানেও কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যা দিয়ে যদি আমি হিসাব করি মলিকুলার ফর্মুলা, সেটাও হয় C6H6। তাহলে দেখো বিজ্ঞানী ক্লসের মধ্যেও কিন্তু বেনজিনের এই স্ট্রাকচার দিয়ে দেওয়া যায়, কিন্তু এটার তো আসলে লজিক্যাল এক্সপ্লেনেশন লাগবে যে আসলে আমরা কোনটাকে বেনজিনের স্ট্রাকচার হিসেবে নেব। এই জন্যই আসলে এটা নিয়ে মানে এটা নিয়ে আসলে যে ক্যাপল উনি এত বেশি চিন্তিত ছিলেন যে আসলে স্ট্রাকচারটা কি হতে পারে। ওকে, আমি আরো কয়েকটা স্ট্রাকচার ড্র করি, তাহলে তোমরা বুঝতে পারবা যে বেনজিনের স্ট্রাকচার গুলো আসলে কেমন প্রপোজাল ছিল যে বেনজিনের স্ট্রাকচার গুলো নিয়ে। আচ্ছা, যাই হোক, তো আমরা এটাকে এখন মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা আরো কয়েকটা স্ট্রাকচার ড্র করতেছি, তাহলে তোমাদের একটা ইন্টারেস্টিং আইডিয়া হবে। তো এখন যে দুইটা স্ট্রাকচার ড্র করবো, এটাকে দেখে তোমার মনে হবে না যে এটা বেনজিন আদৌ এমন হতে পারে। তারপরে আমরা এই স্ট্রাকচার ড্র করি, যে স্ট্রাকচার হচ্ছে এরকম। পয়েন্ট দিয়ে দিই আগে, হয়তো আঁকতে আমার জন্য সুবিধা হবে। দেখো, এটাও হচ্ছে বেনজিনের স্ট্রাকচার। তাহলে দেখো তো, যে আমরা কি আমাদের কাছে কি এটা কি একটা কোনো পরিচিত বেনজিন মনে হয় আদৌ, যে আসলে তো এটা আমাদের কাছে পরিচিত কোনো বেনজিন মনে হচ্ছে না, যে এটা আবার কেমন স্ট্রাকচার বেনজিনের। কিন্তু এখানেও দেখো, তুমি কার্বন এবং হাইড্রোজেন হিসাব করে দেখো, এই ক্ষেত্রেও তুমি এটাকে পাবা C6H6 খুঁজে পাবা। এবং এটা যে বিজ্ঞানী দিল তার নাম হচ্ছে ল্যান্ডেনবার্গ। ল্যান্ডেনবার্গ, ঠিক আছে। এটাও কিন্তু তার একটা প্রপোজড স্ট্রাকচার ছিল। এবং এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ল্যান্ডেনবার্গ এর ওই স্ট্রাকচারটা হচ্ছে স্পেকট্রোকেমিক্যালি, স্পেকট্রোস্কোপি আমরা যখন করবো স্পেকট্রোস্কোপিক্যালি, তো এখানে যে হাইড্রোজেন গুলো আছে ওই হাইড্রোজেন গুলো হচ্ছে ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন বা সমতুল্য হাইড্রোজেন। আমরা জানি বেনজিনের বর্তমান যে স্ট্রাকচার, ওই স্ট্রাকচার অনুযায়ীও কিন্তু বেনজিনের যে হাইড্রোজেন গুলা, এই বেনজিনের হাইড্রোজেন কিন্তু সমতুল্য হাইড্রোজেন বা সেম টাইপের হাইড্রোজেন। তো এই ল্যান্ডেনবার্গের ওই স্ট্রাকচারটা মোটামুটি মোটামুটি মনে হয় যে এটা হচ্ছে অ্যাকচুয়াল বেনজিনের মতো, কারণ তার মধ্যে কিছু লজিক্যাল পার্ট ছিল। আচ্ছা, যাই হোক, তাহলে এটা হচ্ছে ল্যান্ডেনবার্গের স্ট্রাকচার। তারপরে আসি বিজ্ঞানী হাকেল এই বেনজিন নিয়ে আরো একটা স্ট্রাকচার নিয়ে দিলেন। ওই স্ট্রাকচারটা আমরা একটু দেখি যে বিজ্ঞানী হাকেলের যে স্ট্রাকচার ছিল। তো বিজ্ঞানী হাকেলের যে অবজারভেশন ছিল, যে বিজ্ঞানী হাকেলের অবজারভেশনটা ছিল এরকম, যে এটা তার স্ট্রাকচারটা এমন হবে। আমি আগেই বলতেছি যে এটাকে এখানে আমি খুব সুন্দর করে দাগ দিতে পারি না, তোমরা এটা বুঝে নিবা যে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি। ওকে, এবং এখানে ছিল একটা ডাবল বন্ধন, এখানে একটা ডাবল বন্ধন ছিল, হ্যাঁ। তাহলে দেখো, এটা হচ্ছে বিজ্ঞানী হাকেল। বিজ্ঞানী হাকেল উনি মনে করতেন যে এটা হচ্ছে বেঞ্জিনের স্ট্রাকচার। তাহলে এখানেও যদি তুমি হাইড্রোজেন সংখ্যা কার্বন সংখ্যা হিসাব করে দেখো, এই ক্ষেত্রেও কিন্তু তুমি পাবা বেঞ্জিনের যে মলিকুলার ফর্মুলা এটা পাবা। তাহলে দেখো, আমরা এতক্ষণ যা পড়লাম এগুলো হচ্ছে বেনজিনের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, যে বেনজিনকে নিয়ে কেন এ, কেন বিজ্ঞানী ক্যাকুল এত প্যাশনেটেড ছিলেন, যে উনি কেন স্বপ্নে এটা নিয়ে চিন্তা করতেছিলেন। আশা করি যে এই স্ট্রাকচার গুলা ড্র করার কারণে তোমাদের মনে একটা আইডিয়া হলো যে আসলেই তো বেনজিনের স্ট্রাকচার আসলে কোনটা হবে, তাই না? তো এটা নিয়ে তো আমাদের একটা চিন্তার বিষয় যে বেনজিনের আসলে লজিক্যাল স্ট্রাকচার কোনটা হতে পারে। এটা বিজ্ঞানী যে ক্যাকুল, ওনার মাথায়ও এটা আসলো যে আসলে বেঞ্জিনের স্ট্রাকচার হবে না, যে এতগুলা স্ট্রাকচারের মধ্যে আসলে কি স্ট্রাকচার হতে পারে বেঞ্জিনের। তখন বিজ্ঞানী ক্যাকুল একটা প্রস্তাব করলেন, যেটা আমরা বর্তমান বেঞ্জিনের স্ট্রাকচার জানি, সেটা তোমরাও জানো এই স্ট্রাকচারটা, যে এই স্ট্রাকচারটা হচ্ছে বর্তমান যে যে প্রচলিত স্ট্রাকচার, এটাই হচ্ছে বিজ্ঞানী এই হচ্ছে ক্যাকুলেট দেওয়া স্ট্রাকচার। তাহলে ওই স্ট্রাকচারটা কেমন, বেঞ্জিনের স্ট্রাকচারটা, এই বেঞ্জিনের স্ট্রাকচারটা তোমরা সবাই ড্র করতে পারো। এবং আমরা যেহেতু ইন্টারমিডিয়েটে কেমিস্ট্রি পড়ে আসছি,
আমরা জানি যে এটা হচ্ছে একটা বেঞ্জিনের স্ট্রাকচার। তো আসলে এটা একটা বেঞ্জিনের স্ট্রাকচার এবং এটা হচ্ছে ক্যাকুলি প্রস্তাবিত বেঞ্জিনের স্ট্রাকচার। তাহলে দেখো উনি কিন্তু এটাকে সাপ সাপ হিসেবে চিন্তা করছে, যে এটা হচ্ছে সাপের মাথা, আর এই এই বাকি পার্টটুকু হচ্ছে লেজ। ওই সাপ কি করছে, সে নিজের মাথায় নিজে কামড় দিলে ওই স্ট্রাকচারটা এরকম এই সার্কুলার আকৃতি দাঁড়ায়। এবং তার এটা মনে করার কারণও ছিল যে এটা কারণ এরকম ছিল যে এটার মধ্যে যে অল্টারনেটিভ ডাবল বন্ড অথবা ওই যে সিঙ্গেল বন্ড গুলা থাকে, এটা হচ্ছে প্রপারলি অ্যারেঞ্জ করা যায়, ওইরকম চিন্তা ভাবনা থেকেই আসলে উনি এই স্ট্রাকচারটা প্রপোজ করলেন। স্ট্রাকচারটা প্রপোজড স্ট্রাকচার। তাহলে এটা হচ্ছে এই বিজ্ঞানী ক্যাকুলের স্বপ্নে পাওয়া স্ট্রাকচার বেঞ্জিন, এবং এই স্ট্রাকচারটাই হচ্ছে বর্তমানে মোস্ট অ্যাকসেপ্টেবল স্ট্রাকচার। এবং যদিও ওই ক্যাকুলের এই প্রস্তাবিত স্ট্রাকচারের মধ্যে কিছু সীমাবদ্ধতা অবশ্যই থাকবে, তো কারণ কোন থিওরি সীমাবদ্ধতার ঊর্ধ্বে নয়, তো তার মধ্যেও সীমাবদ্ধতা থাকবে, এবং এটাই আমরা এখন একটু দেখবো। তাহলে আশা করি এতক্ষণ যে বেঞ্জিনের যে স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করলাম, যে মোটামুটি একটা আইডিয়া আশা করি আমাদের হলো যে কেন আসলে এই বিজ্ঞানী ক্যাকুল এটা স্বপ্নে ওই স্ট্রাকচারটা নিয়ে অ্যানালাইসিস করলেন, এবং বিজ্ঞানী ক্যাকুলের যে স্ট্রাকচার, ওই স্ট্রাকচারটা কি সেটাও আশা করি আমরা এখন বুঝতে পারছি। ওকে, তাহলে এখানে কি কারো কোনো কোশ্চেন আছে? যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড গুলা পড়তে হয়তো তোমাদের বিরক্ত লাগতে পারে, কিন্তু আমি মনে করি যে যেহেতু তোমরা কেমিস্ট্রি পড়তেছো, এই জিনিসগুলো জানা একটু দরকার। তাহলে হয়তো তোমাদের যারা অনার্স থাকবে, ছোটরা থাকবে, তাদেরকে কিছুটা তোমরা বলতে পারবা। ওকে, তাহলে যদিও কিছু অপ্রয়োজনীয় সময় তোমাদের নষ্ট হলো, কিন্তু তারপরে আমি মনে করি যে এটা গুরুত্বপূর্ণ জানাটা। ওকে, এটা তো বইতে নাই, এটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। তো এটা আমি মনে করি তোমাদের জন্য ভালো হবে বিষয়টা জানতে পারবো। ওকে, তাহলে দেখো এখন যে ক্যাকুলের যে স্ট্রাকচারটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যে অ্যারোমেটিক হাইড্রোকার্বনে যেটা আমরা দেখতে পাচ্ছি ক্যাকুলের স্ট্রাকচারটা, এটা সম্পর্কে তোমরা সবাই জানো যে এখানে কার্বনের সাথে কার্বনের কয়টা ডাবল বন্ধন আছে, কয়টা সিঙ্গেল বন্ধন আছে, কয়টা হাইড্রোজেন, কয়টা কার্বন, এটা সবাই জানো তোমরা। বন্ড লেন্থ কত, বন্ড অ্যাঙ্গেল কত, এগুলো সবাই জানো। এটা নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না, এটা হচ্ছে আমাদের সর্বজন স্বীকৃত এবং সেটা আমরা জানি। ওকে, তাহলে এটা নিয়ে এই ক্যাকুলের স্ট্রাকচার নিয়ে কি আমাকে আর কিছু বলতে হবে কিনা, যে আর যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কোশ্চেন করতে পারো, তাহলে আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করি। তো আমার মনে হচ্ছে ক্যাকুলের এই স্ট্রাকচারটা নিয়ে আমার আর কিছু বলার নাই, আমরা ক্যাকুলের সীমাবদ্ধতা নিয়ে একটু কথা বলতে চাই। আহ এখানে কি তোমাদের কোনো কোশ্চেন আছে বলো তো? আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলো। আছে কোনো কোশ্চেন? নাই, কোশ্চেন নাই না? ঠিক আছে, না স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন দেখবো যে বিজ্ঞানী ক্যাকুলের যে স্ট্রাকচারের যে সীমাবদ্ধতা, সেটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই, যে স্ট্রাকচারের সীমাবদ্ধতা আসলে কি, এবং এই এই স্ট্রাকচারটা কেন আমরা এখনো অ্যাকসেপ্ট করতে পারতেছি না, এবং কোনটার সাথে কোনটাকে আমরা মিলাতে পারবো না, ওই বিষয়গুলো আমাকে একটু জানতে হবে। তাহলে দেখো যে বিজ্ঞানী ক্যাকুলের ওই গেল এটা, হ্যাঁ, ওখানে এই যে দেখো বিজ্ঞানী ক্যালকুলেট, দেখো তো এই কার্বনের সাথে এই কার্বনের কি আছে, একটা ডাবল বন্ধন আছে, আবার এই কার্বনের সাথে এই কার্বনের একটা সিঙ্গেল বন্ধন, আবার এই কার্বনের সাথে এই কার্বনের ডাবল বন্ধন, সিঙ্গেল বন্ধন আবার ডাবল বন্ধন, তাই তো? তার মানে এখানে হচ্ছে অল্টারনেটিভ সিঙ্গেল বন্ধন এবং ডাবল বন্ধনের একটা ব্যাপার এখানে এক্সিস্ট করে। এবং কার্বন হাইড্রোজেন যে বন্ড লেন্থ মানে বন্ড অ্যাঙ্গেল, সেটা হচ্ছে 120 ডিগ্রি। কার্বন এবং হাইড্রোজেনের যে বন্ড লেন্থ সেটা হচ্ছে 1.09 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এই জিনিসগুলা এখানে আমাদের জানার বিষয়। এবং আরো একটা বিষয় হচ্ছে আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে কার্বন এবং কার্বনের যে ডাবল বন্ড, ওইটার বন্ড লেন্থ হচ্ছে 1.34 অ্যাংস্ট্রম। আবার কার্বন এবং কার্বনের সিঙ্গেল বন্ধন, এটার যে বন্ড লেন্থ সেটা হচ্ছে 1.54 অ্যাংস্ট্রম এর। ওকে, অ্যাপ্রক্সিমেট ভ্যালু, 19-20 হতে পারে, কোনো সমস্যা নেই। তবে বেনজিনেও দেখো কি আছে, বেনজিনেও কার্বন এবং কার্বনের সাথে ডাবল বন্ধন আছে। তো এখন কেউ কেউ মনে করতে পারে যে এই বেনজিন
এই বেনজিনটাতে, এই বেনজিন দেখো যদি একটা ডাবল বন্ধন থাকে, যেমন দেখো কার্বন এবং কার্বনের সাথে, সাপোজ এটা একটু চিন্তা করো যে এটাকে আমরা বলি ইন, তাই না, যে আমরা এটাকে প্রোপিন বলবো, তাই না। এখন যদি এমন হয় যে এটা, এই স্ট্রাকচারটা একটা তুমি চিন্তা করো, 1 2 3 4 5, এই স্ট্রাকচারটা যদি আমরা একটু চিন্তা করি, এটা, তাহলে এটাকে আমরা কি বলবো তখন? যদি দুইটা ডাবল বন্ধন থাকে তার নাম হয় ডাই ইন, কি হয় সেটার নাম? ডাইন। এখন যদি তিনটা ডাবল বন্ধন হতো তাহলে তার নাম কি হতো? তার নাম হতো ট্রাইন। সাপোজ এখানে কি হতো? তার নাম ট্রাইন হতো। ওকে, তাহলে এই বেনজিনকে কেউ মনে করতে পারে যে এটা হচ্ছে একটা ট্রাই ইন কম্পাউন্ড। কেমন? কারণ এখানে একটা ডাবল বন্ধন, এখানে একটা ডাবল বন্ধন, এখানে একটা ডাবল বন্ধন, তিনটা ডাবল বন্ধন আছে, তো সে এটাকে বলতেই পারে যে এটা হচ্ছে ট্রাই ইন। কিন্তু অ্যাকচুয়ালি এই ডাবল বন্ধনের সাথে বেনজিনের যে ডাবল বন্ধন সেটা মিলানো যাবে না। কেন যাবে না? তার একটা কারণ আছে, যে তার কারণ হচ্ছে যদি কার্বন বেনজিন যদি নরমালি যে ডাবল বন্ড তাদের মতো যদি হতো, তাহলে কার্বন এবং কার্বনের মধ্যে যে বন্ড লেন্থ সেটা হওয়া উচিত ছিল 1.34 অ্যাংস্ট্রম। আর বেনজিন যদি শুধু পিওর সিঙ্গেল বন্ধন হতো, তাহলেও তার কি হওয়া উচিত ছিল? বন্ড লেন্থ হওয়া উচিত ছিল 1.54 অ্যাংস্ট্রম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেনজিনের মধ্যে যে কার্বন কার্বন ডাবল বন্ধনের যে বন্ড লেন্থ সেটা কত দেখো তো? 1.39 অ্যাংস্ট্রম। তাহলে কি আমরা বলতে পারি যে বেনজিন হচ্ছে কার্বন কার্বন, দেখো তো 1.39 কি 1.54 এবং 1.34 এর মাঝখানের কোন একটা অবস্থা, তাই না? তাহলে কি আমরা বলতে পারি যে বেনজিনের যে কার্বন কার্বন বন্ড গুলা অবস্থান করতেছে, এক্সিস্ট করে, ওই বেনজিনের এই কার্বন কার্বন যে বন্ড গুলা সেটা না সিঙ্গেল বন্ধন না ডাবল বন্ধন, এটা আমরা কিন্তু বলতে পারি, পারি তো বলতে। তাহলে এই যে বেনজিনের যে বন্ড, এই বেনজিনের যে বন্ড, যে সিঙ্গেল বন্ডের ক্যারেক্টারও তার মধ্যে নাই, একদম পিওর ডাবল বন্ধনের ক্যারেক্টারও তার মধ্যে নাই। এই জন্য এটাকে কেউ যদি ট্রাই ইন মনে করে, ট্রাই ইন মানে তিনটা ডাবল বন্ধন আছে, এটা যদি কেউ মনে করে, তাহলে কিন্তু তার এই ধারণাটা কিন্তু ভুল প্রমাণিত হবে। কিন্তু কিন্তু তখনকার সময়ে যখনই, আমরা তো জানি যে বিজ্ঞানীরা যখন কোনো প্রপোজাল দেয় তার এগেনস্টে অনেকগুলো যুক্তি আসবে, যে আপনি এটাকে ট্রাইন বলতেছেন। দেখো বিজ্ঞানী ক্যাকুল, যখন আমি আগেই বলতেছি যে এই ডায়াগ্রাম গুলো কিন্তু এমওটি, মলিকুলার অরবিটাল যে থিওরি, ওটা আবিষ্কারের আগে কিন্তু এই ঘটনাটা। তো এই যে এখন যে যেমন আমরা বলতেছি যে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য সবার হচ্ছে সমান, কিন্তু তখনকার সময়ে কিন্তু এটা বলা সম্ভব ছিল না। এজন্য বিজ্ঞানী মহলে, বিজ্ঞানী সমাজে তাদের যে যুক্তি, ওই যুক্তি খণ্ডন করার মতো যে এই মানে যে ইকুইপমেন্ট দরকার, যে ইনফরমেশন দরকার, ওই ইনফরমেশন বিজ্ঞানী ক্যাকুলের ছিল না। তাই এটা হচ্ছে বিজ্ঞানী ক্যাকুলের সীমাবদ্ধতা, তখনকার সময়ের সীমাবদ্ধতা। কিন্তু আমরা জানি যে বর্তমানে ওই সীমাবদ্ধতাকে কিছুটা হলেও আমরা এটাকে মিনিমাইজ করতে পারি, এক্সপ্লেনেশন দাঁড় করাতে পারি। তাহলে দেখো তো, এই যে আমরা তো এখন বলতে পারি যে দেখো এখানে যে সীমাবদ্ধতা গুলা কি আসলে সেটা একটু খেয়াল করো। যে এখানে বলছে যে যদি এটা ট্রাইন হতো, তাহলে ট্রাইন হলে কি হওয়া উচিত ছিল? যে বেনজিনের দহন তাপ হওয়া উচিত ছিল 800-র উপরে। আর এখন দহন তাপ আবার কি? দহন তাপ হচ্ছে যে আমি যদি, দেখো এই কার্বন কার্বন ডাবল বন্ধন, কার্বন কার্বন যেই ডাবল বন্ড আছে, এটাকে আমরা হাইড্রোজেনেশন তাপও বলতে পারি। মানে হাইড্রোজেন অ্যাড করলে কি পরিমাণ তাপ বের হবে, এটাকে হাইড্রোজেনেশন তাপ বলবো। তাহলে কার্বন হাইড্রোজেন অ্যাড করলে কি পরিমাণ তাপ রিলিজ হবে, ওইটাকে আমরা বলবো তার হাইড্রোজেনেশন তাপ, হিট অফ হাইড্রোজেনেশন। তাহলে আমরা এখানে বলতে পারি যে বেনজিনের হিট অফ হাইড্রোজেনেশন যদি ট্রাইন হতো, তিনটা ডাবল বন্ধন হতো, তাহলে তার হিট অফ হাইড্রোজেনেশন তাপ হওয়া উচিত ছিল 825 কিলো ক্যালোরি। কিন্তু বাস্তবে দেখা যায় যে বেনজিনের হিট অফ হাইড্রোজেনেশন হচ্ছে 700, মনে করো 90। তাহলে দেখো তো, হওয়া উচিত ছিল 825, কিন্তু আমরা পাচ্ছি 790। কিন্তু আমরা এখন তো জানি যে কেন আমরা 790 পাচ্ছি, কারণ আমরা জানি যে এটা আসলে পিওর ডাবল বন্ধন না, অথবা পিওর সিঙ্গেল বন্ধন না, এই জন্য সেটা 790 দিচ্ছে। কিন্তু যদি অ্যাকচুয়ালি সে যদি ডাবল বন্ধনের ক্যারেক্টার সে যদি শো করতো, তাহলে তার হিট অফ হাইড্রোজেনেশন মানে হাইড্রোজেন অ্যাড করলে কি পরিমাণ এনার্জি রিলিজ হতো, সেটার পরিমাণ হতো 825। কিন্তু যেহেতু সেটা অ্যাকচুয়াল ডাবল বন্ধন তার মধ্যে নাই, তাহলে এই জন্য তার হিট অফ হাইড্রোজেনেশন 825 না হয়ে বর্তমানে, মানে আমরা এটা জানি এক্সপ্লেনেশনটা কত হয়, 790 হয়। তবে তখনকার সময়ে এই জিনিসটা, এটা তিনি এক্সপ্লেন করতে পারেন না, এবং এটা হচ্ছে
তখন তার একটা সীমাবদ্ধতা। দেখো তাহলে আমরা এখন বলতেই পারি যে তখন তার যে সীমাবদ্ধতা যদি আসে, তাহলে আমরা আশা করি এই পার্টটুকু আমরা বুঝতে পারবো যে কেন হাইড্রোজেনেশন তাপ কম এবং কেন বেশি। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে আমরা জানি যে কার্বন কার্বন ডাবল বন্ধন, যদি ডাবল বন্ধন হতো আমরা তো জানি যে ওর মধ্যে হাইড্রোজেন অ্যাড করা যাবে অথবা ব্রোমিন অ্যাড করা যাবে, আমরা তো এগুলো পড়ছি তাই না? যেমন অসম্পৃক্ততার পরীক্ষা, তোমরা তো এখন সেকেন্ড ইয়ারে পড়ো, তোমরা কিন্তু পড়ছো যে অসম্পৃক্ততার পরীক্ষা, যে অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষার প্রমাণ যে অ্যালকিনের সাথে ব্রোমিন যোগ করলা কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে ব্রোমিনের বর্ণ চেঞ্জ হয়ে গেল, তাহলে এটা কি একটা অসম্পৃক্ততার পরীক্ষা না? অসম্পৃক্ততার পরীক্ষা। তাহলে এই অসম্পৃক্ততার পরীক্ষাটা কেমন ছিল? যে কার্বন এবং কার্বনের ডাবল বন্ধনের মধ্যে তুমি কি অ্যাড করলা? ব্রোমিন অ্যাড করলা, কার্বন এবং কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ধন হয়ে গেল এবং দুইটা ব্রোমিন এখানে যুক্ত হয়ে গেল, এটাই তো ছিল অসম্পৃক্ততার পরীক্ষা। তাহলে বেনজিনে আমি যদি ব্রোমিন যোগ করি, তাহলে বেনজিন তো আসলে অনেকগুলো ব্রোমিন তার মধ্যে যুক্ত হওয়ার কথা, কারণ এখানে দেখো তিনটা ডাবল বন্ধন, তার মানে এখানে একটা ব্রোমিন যুক্ত হওয়ার কথা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, অনেকগুলো ব্রোমিন তো যুক্ত হওয়ার কথা। কিন্তু আসলে কি এই রিয়াকশন সে দিবে? আমরা বর্তমানে জানি সে দেয় না। কেন দেয় না সেটাও আমরা জানি যে আসলে সে রিয়াকশনটা কেন দেয় না। তবে ঘটনাটা হচ্ছে তখনকার সময়ে এটা এক্সপ্লেন করা যায় নাই যে কেন সে ব্রোমিনের সাথে বিক্রিয়া দেয় না। অথবা আমরা তো জানি যে একটা করছিলাম ব্রোমিন টেস্ট আর একটা করছিলাম বেয়ার টেস্ট, তাই না? যখন ওএইচ যুক্ত হয় অ্যালকিনে, তাই না, যখন ওএইচ যুক্ত হয় গ্লাইকল তৈরি হয়, ইথিলিন গ্লাইকল, তোমরা এগুলো পড়ছো, আশা করি তোমরা এগুলো জানো যে এই যে এখানে কার্বন কার্বন ডাবল বন্ধন, এখানে যদি ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করো, তাহলে কার্বন কার্বন ডাবল বন্ধনের এখানে দুইটা ওএইচ যুক্ত হয়, যেটাকে আমরা ইথিলিন গ্লাইকল বলি, এটা তৈরি হয়, তোমরা সেটা জানো। তবে এটাও সে কি করতে পারে না, ব্যাখ্যা করতে পারে না যে কেন সে দেবে না। ক্লিয়ার? তাহলে আমরা এই এক্সপ্লেনেশনটুকু, এই সীমাবদ্ধতাটুকু আশা করি আমরা পারবো। তো কারো যদি এই সীমাবদ্ধতা নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে, তোমরা কোশ্চেন করতে পারো। তোমাদের জন্য কোশ্চেন করতে কোনো সমস্যা নেই, তোমরা যে কোনো কোশ্চেন করতে পারো। আমি যদি না জানি তোমাদেরকে পরে জানানোর চেষ্টা করব, কিন্তু আমি আশা করব তোমরা কোশ্চেন করবে। যদি জানার থাকে তোমরা অবশ্যই কোশ্চেন করবে, তোমাদের আগ্রহ অবশ্যই আমার কাছে সম্মানের, আগ্রহ প্রকাশ করবা, জানার আগ্রহ থাকাটা ভালো। ওকে, তাহলে এই পর্যন্ত কি আমাদের কোনো কোশ্চেন ক্রিয়েট হলো কিনা মনের মধ্যে? যদি থাকে তাহলে কোশ্চেন করতে পারো, আর যদি না থাকে আমরা এখন বেনজিনের আণবিক অরবিটাল যে গঠনটা আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। ওকে, তাহলে আশা করি তোমাদের কোনো প্রবলেম নাই এতটুকু আলোচনার মধ্যে। তাহলে আমরা এখন এই বেনজিনের যে আণবিক অরবিটাল, মানে বর্তমানে যে আমরা যে বেনজিনের স্ট্রাকচারটা জানি, এমওটি মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম আসার পর আমরা যে অরবিটাল থিওরি দিয়ে যখন এটাকে ব্যাখ্যা করব বেনজিনের এই স্ট্রাকচারটা, তখন আমরা দেখি যে ওই স্ট্রাকচারটা আমরা কিভাবে এক্সপ্লেন করতে পারি। ওকে, আচ্ছা যাই হোক, তাহলে আমরা এখন দেখব যে বেনজিনের অরবিটাল স্ট্রাকচার, অরবিটাল গঠন, ওইটা আমরা একটু দেখতে চাই। তাহলে দেখো যে বেনজিনের অরবিটাল যে স্ট্রাকচার ওইটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমাকে এখন হাইব্রিডাইজেশন সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে। এবং হাইব্রিডাইজেশন সম্পর্কে আইডিয়া তোমাদের অলরেডি অলরেডি অনেকেরই খুব ভালো আইডিয়া আছে, তাহলে তারপরেও আমি জাস্ট হচ্ছে কার্বনের যে যেভাবে সংকরায়নটা হয় সেটা আমি একটু বলতে চাই। ওকে, তাহলে তোমরা কয়জন আছো এখানে? 7 জন আছো, ওকে ফাইন। 6 জন। যে আচ্ছা, এখানে যে 7 জন আছো, ওই 7 জন কি একই কলেজের নাকি অন্য কোনো কলেজের? তোমরা কি আব্দুল্লাহ আল আরমান, তুমি কোন কলেজের? আব্দুল্লাহ, যদি সমস্যা না হয় বলতে পারো, তোমার মেসেজ করতে পারো, কোনো সমস্যা নেই। সবাই কি একই লক্ষ্মীপুর কলেজ? সরকারি কলেজ। কি কলেজ? লক্ষ্মীপুর সরকারি কলেজ। লক্ষ্মীপুর সরকারি কলেজ। পরশমণি, পরশমণি, তারপরে হচ্ছে সিরাজ, তবে আমি আর শ্রাবণ হচ্ছে নেত্রকোনা সরকারি কলেজ। নেত্রকোনা সরকারি কলেজ, আমাদের পাশের গ্রাম, মানে পাশের এলাকা। যাই হোক, তারপর হচ্ছে আচ্ছা আচ্ছা। সিরাজ, সিরাজ কোন কলেজ? আচ্ছা, শামীমা আক্তার, শামীমা আক্তার কোন কলেজ? এক একজন এক এক কলেজে, মানে এটা লক্ষ্মীপুর ভালো। সরকারি কলেজ। এক একজন এক এক কলেজে হলে ভালো, যে আমরা হচ্ছে এখানে একটা ভেরিয়েশন থাকে, যে আমাদের চিন্তা ভাবনা, আমাদের জানার একটা অনেকগুলো ক্ষেত্র তৈরি হয়, এটা ভালো।
যে এক একজন এক এক জায়গার হলে আমারও খুব ভালো লাগে যে আমরা এক একটা সিটি সম্পর্কে, এক একটা সিটি বলতে এক একটা এলাকা সম্পর্কে নাম জানতে পারি, তাই না? ওদের কথার অ্যাকসেন্ট এক একজনের এক এক রকম। আমার খুবই ভালো লাগে। আমার অনেক জায়গার স্টুডেন্ট আছে, তো ওরা যখন কথা বলে অথবা কেউ যখন ওই অ্যাকসেন্টে কথা বলে, আমি তখন ওদেরকে বলার চেষ্টা করি যে আপনি কি ওই এলাকার কিনা, যে আপনার অ্যাকসেন্টটা আমার কাছে পরিচিত মনে হচ্ছে। তখন অনেক ক্ষেত্রেই মিলে যায়, আবার অনেক ক্ষেত্রে মিলে না। তবে এটা ভালো, এই এক্সপিরিয়েন্স গুলো ভালো, আমার কাছে ভালো লাগে। ওকে, তারপরে হচ্ছে স্যার মহিমা। আমরা কলেজে পড়ি। হ্যাঁ, কোন কলেজ মহিমা? আমরা 4 জন এক কলেজে পড়ি, লক্ষ্মীপুর সরকারি কলেজ। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন, থ্যাংক ইউ। না, ওইভাবে তো পরিচয় নেওয়া হয় না, যে এই জন্য আজকে ভাবলাম যে দেখি তোমরা কে কোন কলেজের আছো। যাই হোক, তাহলে দেখো এখন বেনজিনের আণবিক অরবিটাল গঠন নিয়ে আমরা একটু কথা বলতে চাই। তো এটা নিয়ে আমরা একটু পড়াশোনা করতে চাই। ওকে, তাহলে আমরা যদি বেনজিনের স্ট্রাকচার নিয়ে যদি আমরা একটু পড়াশোনা করি, তাহলে প্রথমেই আসবে যে কার্বনের লিখে আমি এটা, তাহলে বুঝতে সুবিধা হবে। কার্বন, কার্বনের ইলেকট্রন বিন্যাসটা কেমন? কার্বনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2px py pz, একবারে লিখে দিলাম 1 2 3, এখান থেকেও একটা লিখে চলে গেল 4। ওকে, একসাথে লিখে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের কার্বনের এক্সাইটেড স্টেটে তার হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ওকে, তাহলে এই কার্বন যখন আরো একটা কার্বনের সাথে যখন যুক্ত হবে, আমরা তো জানি যে বেনজেনের স্ট্রাকচার, দেখো এটা একটু খেয়াল করো, বেনজেনের এই কার্বনটার দিকে একটু খেয়াল করো, যে বেনজেনের এই কার্বনের সাথে কয়টা সিগমা বন্ড এক্সিস্ট করে সেটা আমরা দেখি। এখানে একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা বন্ড। আমরা জানি সকল সিঙ্গেল বন্ডকেই সিগমা বন্ড বলা হয়। ওকে, তাহলে এখানে হচ্ছে 3টা সিঙ্গেল বন্ধন আছে, তার মানে এখানে হচ্ছে সিগমা বন্ড হচ্ছে 3টা। তাহলে আমরা এখানে বলতে পারি যে এই কার্বনের সংকরায়ন হচ্ছে sp2। আমরা জানি সংকরায়ন বের করার উপায় হচ্ছে সিগমা বন্ধনের সংখ্যা প্লাস মুক্ত জোড় ইলেকট্রনের সংখ্যা। যেহেতু এখানে সিগমা বন্ধন হচ্ছে 3টা, তাই তার সংকরায়ন হবে sp2। আমরা তো মনে হয় এটা জানি, সংকরায়ন বের করার যে শর্টকাটটা সেটা মনে হয় আমরা আগেও পড়ছি, যে সেটা সম্পর্কে আমাদের আইডিয়া আছে। তাহলে কার্বনের সংকরায়ন হচ্ছে sp2, সেটা আমরা আশা করি জানি। ওকে, তাহলে এই কার্বনের যে সংকরায়ন যে sp2, এখানে sp2 এটা আসলে কি মিন করে একটা s অরবিটাল এবং কয়টা p অরবিটাল, 2টা p অরবিটাল মিক্স হবে, মিক্স হয়ে sp2 হাইব্রিড অরবিটাল তৈরি করবে। ওকে, আচ্ছা যাই হোক, তাহলে দেখো তো এখন কার্বন, এই কার্বন আমি একটা কার্বনই, দেখো একটা কার্বনকে নিয়ে বলতেছি, একটা কার্বনের ক্ষেত্রে সে দেখো sp2 হাইব্রিডাইজেশন, মানে একটা s অরবিটাল এবং 3টা p অরবিটাল মিক্স আছে। যাই হোক, তাহলে এই কার্বনের ক্ষেত্রে আসি। তো এই কার্বন যখন অন্য আরেকটা কার্বনের সাথে যুক্ত হবে, তখন সে কি করবে দেখো তো। এই কার্বন অন্য আরেকটা কার্বনের সাথে যখন যুক্ত হবে, আমরা দেখো তোমাকে একটু সহজ করে আমি বলি, তাহলে হয়তো বুঝতে আরো সুবিধা হবে। দেখো এই কার্বনটা একটা হাইড্রোজেনের সাথে যুক্ত। ওকে, তো আমরা জানি যারা, এই যে দেখো এখানে অরবিটাল গুলো তোমরা দেখতে পাচ্ছ, ওরা হচ্ছে সিঙ্গেল ইলেকট্রন, কয়টা, একটা একটা করে ইলেকট্রন আছে, তার মানে সবাই ওরা একটা একটা সিগমা বন্ড গঠন করতে পারে। ওকে, তাহলে দেখো তো এই কার্বন কি করতে পারে, হাইড্রোজেনের সাথে একটা সিগমা বন্ড গঠন করতে পারে। তাহলে মনে করো এই 2s অরবিটালটা হাইড্রোজেনের সাথে বন্ড ফর্মেশন হয়ে গেল। ওকে ফাইন, তাহলে আমি একদম একদম সিম্পলি বোঝানোর চেষ্টা করতেছি এখানে। একদম যে বেসিক মেনে যেটা হয়, যে এইভাবে এইভাবে আমি এইভাবে বলেছি না তোমাদেরকে, জাস্ট তুমি যেন ফিল করতে পারো, আমি এটা দেখানোর চেষ্টা করছি। তাহলে দেখো এই কার্বন কি করতেছে, আরো একটা কার্বনের সাথে যুক্ত। তাহলে মনে করো এই অরবিটাল দিয়ে সে একটা কার্বনের সাথে যুক্ত। ওকে, তাহলে এই কার্বনটা কি করতেছে, আরো একটা কার্বনের সাথে যুক্ত। তাহলে মনে করো সে এই অরবিটালটা দিয়ে সে আরো একটা কার্বনের সাথে যুক্ত। তাহলে বলো তো এই কার্বনে, মানে আমাদের যে একটা কার্বন, যে কার্বনের কথা বলতেছি, এই কার্বনে বলো তো কয়টা আনহাইব্রিডাইজড, মানে অংশগ্রহণ করে নাই এরকম অরবিটাল কয়টা? অংশগ্রহণ করে নাই এরকম অরবিটাল কয়টা তুমি দেখতে পাচ্ছ? আমরা জানি যে আনহাইব্রিডাইজড অরবিটাল, মানে যে অরবিটালটা আর বন্ধনে কোন অরবিটাল অংশগ্রহণ করে আগে সেটা জানতে হবে। একদম লাস্ট শেলে যে, মানে একদম লাস্ট যে কক্ষপথ, ওই অরবিটাল গুলাই আসলে তোমাকে বন্ধনে অংশগ্রহণ করে। তাহলে বলো তো যে আমাদের এখানে এই কার্বনটা এক সাইডে যেটা স্টার চিহ্নিত যে কার্বন, আমি দেখাইলাম যে একটা কার্বনের মধ্যে কোন অরবিটালটা অসংকরায়িত থাকে বা বন্ধনে অংশগ্রহণ করে না, বলতে পারবা? পিজেড। 2p z অরবিটালটা বন্ধনে অংশগ্রহণ করে না, মানে একটা অরবিটাল, এটা 2py হতে পারে, 2px হতে পারে, এটা ডাজন্ট ম্যাটার। তবে ঘটনা হচ্ছে একটা অরবিটাল কি করবে না, বন্ধনে অংশগ্রহণ
করবে না, সেটা হচ্ছে প্রতিটা কার্বনে এই ঘটনাটা ঘটে। তাহলে দেখো এই কার্বনে মনে করো 2pz অংশগ্রহণ করে না, সেম ভাবে এই কার্বনে কি করবে না, 2pz অংশগ্রহণ করবে না, এটাতেও 2pz অংশগ্রহণ করবে না, এই কার্বনেও 2pz অংশগ্রহণ করবে না, এটাতেও 2pz অংশগ্রহণ করবে না, এটাতেও 2pz অংশগ্রহণ করবে না। তার মানে প্রতিটা কার্বনেই সিগমা বন্ড গঠন করার পরেও একটা আনহাইব্রিডাইজড অরবিটাল থেকে যাবে। ক্লিয়ার কিনা? আশা করি এই পার্টটুকু বুঝতে পারছো যে প্রতিটা কার্বনে কি থাকবে, একটা আনহাইব্রিডাইজড অরবিটাল থেকে যাবে। ওকে, আচ্ছা যাই হোক, এখন দেখো আমরা জানি যে sp অরবিটালের যে আকৃতি, একটা s এবং একটা p অরবিটালের যখন এই মিক্সার হয়, একটা s অরবিটাল এবং একটা p অরবিটাল যখন পরস্পরের সাথে মিক্সিং হয়, তখন যে অরবিটালটা তৈরি হয় sp অরবিটাল, ঠিক আছে, sp অরবিটালের যে আকৃতি হয় সেটা ওকে, এটা হচ্ছে sp হাইব্রিডাইজড অরবিটাল। তো একটা s অরবিটাল এবং দুইটা p অরবিটাল, মনে করো এটা 2px আর একটা মনে করো p অরবিটাল, সেটা হচ্ছে 2py, সাপোজ 2py। দুইটা পি অরবিটাল যখন পরস্পরের সাথে একটা s অরবিটাল যখন দুইটা পি অরবিটালের সাথে মিক্স আপ হবে, তখন তার যে আকৃতি হয় সেটা হচ্ছে sp2, এবং তাদের মধ্যে যে একটা অ্যাঙ্গেল থাকে ওই অ্যাঙ্গেলটাও কত 120 ডিগ্রি অ্যাঙ্গেল। তখন ওই ওদের আকৃতি হয় এরকম, যে এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে এবং এখানে। ওকে, তাহলে এটা কি আমাদের sp2, তাহলে ওদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 120 করে, ওরা এভাবে। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো sp2 অরবিটাল কেমন, sp2। ওকে, তাহলে এই কার্বনটা যদি sp2 হয়, এই কার্বনটা যদি কি হয়, sp2 হয়, এই কার্বনটা যদি sp2 হয়, তাহলে বলো তো আমি যদি এটাকে অরবিটাল দিয়ে দেখার চেষ্টা করি, অরবিটাল দিই, তাহলে দেখো তো এটাকে আমরা এইভাবে যদি দেখাই তাহলে কি আমাদেরকে বুঝতে অসুবিধা হবে কিনা? এটা কি বুঝতে কোনো অসুবিধা হবে? আমরা তো জানি যে এই কার্বন যদি sp2 হয় তাহলে তার আকৃতি কেমন হবে, এই যে এরকম একটা থাকবে, এরকম একটা থাকবে, এরকম একটা থাকবে, এরকম থাকবে। তাহলে দেখো এই কার্বনের হচ্ছে এরকম একটা, এরকম একটা। ক্লিয়ার কিনা? বুঝতে পারছি এটা? দেখো এই কার্বনের যে অরবিটালের যে আকৃতিটা সেটা যে এমন হবে, সেটা কি আমাদের বুঝতে কোনো সমস্যা আছে কি? বুঝতে পারছি তো এটা? জি স্যার, তাহলে ক্লিয়ার দেখো তো ক্লিয়ার স্যার। তাহলে এটা যদি একটা কার্বনের অবস্থা এমন হয়, একটা কার্বনের অরবিটাল গুলো যদি এমন হয়, তাহলে পরের কার্বনের অবস্থাও তো এমনই হবে, একটা দুইটা তিনটা। ওকে, সেম ভাবে এই কার্বনের অবস্থা এমন হবে, একটা দুইটা তিনটা হবে কিনা? তাহলে আশা করি এই স্ট্রাকচারটা তোমরা বুঝতে পারছো, অরবিটাল স্ট্রাকচারটা তোমরা বুঝতে পারছো। ফাইন, তো এখন আমরা আসবো মেইন বিষয়টাতে আসবো। তাহলে এই তাহলে এখানে দেখো ওরা হচ্ছে sp2 অরবিটাল, আর এখানে কি দিল, হাইড্রোজেনের অরবিটাল। হাইড্রোজেনে কি আছে বলতো, হাইড্রোজেনে 1s আছে, শুধু হাইড্রোজেনে 1s আছে, 1s1, হাইড্রোজেন 1s1। তাহলে এখানে s অরবিটাল, s অরবিটাল দেখতে কেমন, গোলাকার। তাহলে দেখো তো এখানে দেখো প্রতিটা হাইড্রোজেনের অরবিটালকে গোলাকার দিয়ে দেখা। ক্লিয়ার? আশা করি এখানে এ টু জেড পার্টটুকু আমরা বুঝতে পারছি যে এটা কি বোঝাতে। ওকে, এখন আসো আমাদের গুরুত্বপূর্ণ পার্টে আমরা আসি। ওকে, এখানে আসো, এখানে আমরা এখন একটু আলোচনা করবো যে স্ট্রাকচারটা আমরা একটু দেখতে চাই, বেনজিনের স্ট্রাকচার। তাহলে আমরা কিন্তু আগেই বলছি যে বেনজিনে কি থাকে, অসংকরায়িত একটা অরবিটাল থাকে, যেটাকে আমরা 2pz অরবিটাল আকারে নাম দিচ্ছি। তবে ঘটনা এমন না যে 2pz থাকে, অন্যটাও থাকতে পারে, এটা হচ্ছে আমরা শিওর না। তবে একটা অরবিটাল আনহাইব্রিডাইজ থাকবে। তাহলে একটা অরবিটাল যদি আনহাইব্রিডাইজ থাকে, এখন আমরা শুধু আনহাইব্রিডাইজ অরবিটাল গুলো ড্র করবো, অন্যগুলা ড্র করবো। তাহলে এটা আমরা একটু ড্র করার চেষ্টা করবো এখন। তাহলে দেখো তো আমি যদি কার্বনকে যদি ড্র করি, আমি যদি কার্বনটাকে ড্র করি কেমন হবে, যে মনে করো এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, চারটা চলে গেল, এখানে একটা, পাঁচটা, এখানে ছয়টা। ওকে, এই ছয়টা কার্বন আমি ড্র করলাম। তো আমরা তো জানি যে এটাতে আনহাইব্রিডাইজড অরবিটাল, একটা করে আনহাইব্রিডাইজড অরবিটাল এখানে এক্সিস্ট করে। তাহলে এই আনহাইব্রিডাইজড অরবিটালটাকে আমরা এখন ড্র করি। তাহলে দেখো তো আমরা যদি আনহাইব্রিডাইজড অরবিটালকে যদি ড্র করি তাহলে কি হবে, এই কার্বনের সাথে একটা আনহাইব্রিডাইজড অরবিটাল, এই কার্বনের সাথে একটা আনহাইব্রিডাইজড অরবিটাল যে অংশগ্রহণ করে নেয়, এই কার্বনের সাথে একটা আনহাইব্রিডাইজড অরবিটাল, এই কার্বনের সাথে একটা আনহাইব্রিডাইজড অরবিটাল, এই কার্বনের সাথে একটা আনহাইব্রিডাইজড অরবিটাল, এই কার্বনের সাথে একটা আনহাইব্রিডাইজড, প্রতিটা কার্বনের সাথে একটা করে আনহাইব্রিডাইজড অরবিটাল দিলাম। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো এই স্ট্রাকচারটা কি আমরা কি রিলেট করতে পারতেছি কিনা? অবশ্যই রিলেট করতে পারতেছি। ওকে, তাহলে আমরা জানি অরবিটাল গুলো কেমন থাকে, আমরা জানি অরবিটাল আনহাইব্রিডাইজড অরবিটালে দেখো কার্বনের যখন আনহাইব্রিডাইজড অরবিটাল ছিল, এই কি ছিল 2pz, তার মধ্যে কিন্তু একটা ইলেকট্রন ছিল, ছিল না 2pz? তাহলে ইলেকট্রন গুলাকে আমরা মনে করি এভাবে দেখাচ্ছি,
এখানে ইলেকট্রনের ক্লাউড, এখানে ইলেকট্রনের ক্লাউড, এখানে ইলেকট্রন, প্রতিটাতে ইলেকট্রনের ক্লাউড ছিল, ম্যাক্সিমাম। দেখো আমরা এটা বুঝতে পারি কিনা, খুব ইন্টারেস্টিং, এটা মজার বিষয়। প্রতিটাতেই কি ছিল? ইলেকট্রনের ক্লাউড ছিল। এখানেও ইলেকট্রনের ক্লাউড, এখানে ইলেকট্রনের ক্লাউড। ক্লিয়ার? ফাইন। এখন দেখো, এখন কি হবে? এখানে ইলেকট্রন আছে, চিন্তা করে, এখানে ইলেকট্রন আছে, এখানেও ইলেকট্রন আছে। আমরা জানি দুইটা ইলেকট্রন যখন সেম ফেজে থাকে, আমরা ফিজিক্সে একটা টার্ম পড়ছি, সেটা হচ্ছে ইন্টারফিয়ারেন্স, তাই না? ইন্টারফারেন্স বা অনু, আমি এটা কি বলি, দুইটা ওয়েভ যখন সেম, কি বলে, সেম ফেজে থাকে, তখন কি হয়? ওই ওয়েভ